ভিডিও কাণ্ডে কপাল পুড়ল সাতক্ষীরা 4 আসনের জামায়াতের এমপির। নৈতিক স্খলনের প্রমাণ মেলায় গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার, সিদ্ধান্ত জানানো হবে ইসিকেও। আবারও তীব্র হচ্ছে সিএনজি সংকট, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও গ্যাস পাচ্ছে না চালকরা। ব্যাহত নিত্যপণ্য সরবরাহ কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর পায়তারার অভিযোগ। 24-এর 23 জুলাই আন্দোলন দমাতে কূটনৈতিক তৎপরতার নামে হাসিনা সরকার। 48 ঘন্টা আলটিমেটামে শিক্ষার্থীরা গ্রেপ্তার, হাজারেরও বেশি বিবৃতি দেন 71 বিশিষ্ট নাগরিক। ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ককরোচ পার্টির বিক্ষোভ অব্যাহত। শিক্ষার্থীদের উপর ফের চড়াও পুলিশ, দুপক্ষের সংঘর্ষ, আন্দোলনকারীদের সমর্থনে সোচ্চার বলিউড। সকালে সবাই সঙ্গে আছি আমি মিসবাহুল আলিফ। ভিডিও কাণ্ডে কপাল পুড়ল সাতক্ষীরা 4 আসনের জামায়াতের এমপি গাজী নজরুল ইসলামের। নৈতিক স্খলনের প্রমাণ পেলায় তাকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াত। দলীয় এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনকেও অবহিত করা হবে বলে দেয়া হয়েছে বিবৃতি। এদিকে তার সংসদ সদস্য পদ বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন নির্বাচনী এলাকার মানুষ। রাজধানীর মগবাজারে একটি কক্ষে তরুণীর সঙ্গে সাতক্ষীরা 4 আসনের জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল হয়। শুরুতে এই ভিডিও এআই দিয়ে তৈরি বলে দাবি করে জামায়াত সংশ্লিষ্ট মহল। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই তরুণীকে নিজের দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেন জামায়াতে ইসলামের এই এমপি। কাবিরনামার কাজী মাওলানা বাকি বিল্লাহ সাংবাদিকদের জানান, বিয়ের বিষয়ে কিছু জানেন না তিনি। বর ও সাক্ষীরা তার কাছে এলে 17 জুন বিয়ের রেজিস্ট্রি করে দেন তিনি। ওনারা কোথা থেকে করছে আমি জানি না, তবে উনি বিয়ে করে আসছে আমার কাছে। সাক্ষীরা যারা যারা উপস্থিত ছিলেন বিয়েতে তারা সবাই আমার সামনে এসে 17 জুন বিয়ে রেজিস্ট্রি করা হলেও 22 জুন চাকরির জন্য এমপির জোর সুপারিশ করা ওই তরুণীর বায়োডাটায় নিজেকে অবিবাহিত হিসেবে উল্লেখ করা হয়। এদিকে কাবিরনামা ও তরুণীর বায়োডাটা পর্যবেক্ষণে মিলে তথ্যের নানা অসঙ্গতি। বায়োডাটায় উল্লেখ করা তরুণীর মায়ের নাম ও স্থায়ী ঠিকানার সঙ্গে মিল নেই কাবিরনামায়। এছাড়া কাবিরনামায় এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ে বলা হলেও সালিসি কাউন্সিলের অনুমতির বিষয়েও নেই কিছু উল্লেখ। এ অবস্থার মধ্যেই বুধবার বিকেলে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় সাতক্ষীরা 4 আসনের এমপি গাজী নজরুলকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনকেও অবহিত করা হবে। আমাদের সম্মানিত আমির জামায়াতের সভাপতিত্বে নির্বাহী পরিষদের বৈঠক হয়েছে, সেখানে আমরা তদন্তে তার এই সত্যতা প্রমাণিত হওয়ায় বাংলাদেশ জামাত ইসলামী থেকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অনেকে প্রশ্ন করছে যে তার সংসদ সদস্য পদ থাকবে কি থাকবে না। আমাদের দায়িত্ব ইলেকশন কমিশনকে অবহিত করা, আমরা অবহিত করব। সরকার দলীয় চিফ হুইপ জানান, জামায়াতের পক্ষ থেকে আবেদন করা হলে গাজী নজরুলের এমপি পদ বাতিল হবে। বহিষ্কার করলে বিষয়টা আর্টিকেল 70 অনুযায়ী উনি সদস্য বাড়ির যদি পদত্যাগ করেন অথবা দলের বিপক্ষে ভোট দেন, তো এই ক্ষেত্রে এটা তো কেউটা এখানে এখন দল সিদ্ধান্ত নিয়ে যদি তার ইলেকশন কমিশনে অ্যাপ্লিকেশন করে যে তার সদস্যপদ বাতিল করেন, সেটা হইতে পারে। অথবা ধরেন যদি উনি পদত্যাগ করেন তাহলে উনি সদস্যপদ হারাতে পারেন, এই দুটোই হতে পারে। আর যদি না হয় তাহলে উনি সদস্যপদ তো যা আছে তাই থাকবে। এদিকে নৈতিক স্খলনের দায়ে এই সংসদ সদস্য পদ বাতিলের দাবিতে তার নির্বাচনী এলাকা শ্যামনগরে মানববন্ধন করছেন এলাকাবাসী। গাজী নজরুল যে কাজ করেছে তার এই মুহূর্তে পদত্যাগ করা উচিত। জামাতের নেতাদেরকে সংসদে পাঠিয়ে আজকে সমাজকে সাতক্ষীরা জেলাকে কলুষিত করেছে। অনৈতিক কর্মকাণ্ডের অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মোংলায় মানববন্ধন ও কুশপুত্তলিকা দাহ করেছেন সচেতন নাগরিকরা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এদিকে সাতক্ষীরা 4 আসনের এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করেছে তার ব্যক্তিগত গাড়ি চালক ও ওবায়দুর রহমান। পল্লবী থানায় দায়ের করা মামলায় আরও 4 জনকে আসামি করা হয়েছে। গাজী নজরুল ইসলাম, যাকে দ্বিতীয় স্ত্রী দাবি করেছেন, ওবায়দুর রহমান সম্পর্কে তার মামা। অভিযোগ অনুযায়ী অনৈতিক সম্পর্কের প্রতিবাদ করায় এবং ফাঁস হওয়া ভিডিওতে জড়িত থাকার সন্দেহে সহযোগীদের নিয়ে তাকে মারধর করেন গাজী নজরুল ইসলাম। এদিকে এই ঘটনায় আমিনুর রহমান নামের এক আসামিকে গ্রেপ্তার করে আদালতে তুলেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে আগামী 28 আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। মামলার অন্য আসামিরা হলেন মাসুম বিল্লাহ, মুস্তাসিম বিল্লাহ ও রাকিবুল হাসান।
দেশে আবারও তীব্র হয়ে উঠেছে সিএনজি সংকট। ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে অটোরিকশা এবং রাইড শেয়ারিং অ্যাপের চালকরা। গ্যাস না পেয়ে দৈনিক আয় কমে যাওয়ার পাশাপাশি ব্যাহত হচ্ছে নিত্যপণ্যের সরবরাহ ব্যবস্থাও। চালকদের অভিযোগ, কৃত্রিম সংকট তৈরি করে গ্যাসের দাম বাড়ানোর পায়তারা চলছে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ায় হঠাৎ করে রাজধানীতে বেড়েছে গ্যাসের জন্য হাহাকার। ফিলিং স্টেশনেই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা। দিনের একটা বড় সময় কেটে যাচ্ছে গ্যাস সংগ্রহে। চরম ভোগান্তিতে সাধারণ চালক থেকে শুরু করে গণপরিবহন খাতের কর্মীরা। জীবিকার সংকটে নগরবাসী। 6টার থেকে আমরা এখানে দাঁড়ানো, 6টার থেকে এই যে এখন 1টা বাজে, এখন পর্যন্ত গ্যাস পাই নাই। রেল লাইন থেকে সিরিয়াল দিয়ে আসছে, আস্তে আস্তে এই পর্যন্ত আসছে, এখনো সকাল 5টা বাজে সিরিয়াল দিচ্ছে, এখনো পর্যন্ত গ্যাস পাই নেই। আগে তো মনে করেন রাত 2টা 2:30টা বাজলে গাড়ি থাকতো না, ইদানিং বর্তমানে সারা রাত গাড়ি। গ্যাসের এই সংকটে সবচেয়ে বড় ধাক্কা এসেছে নিম্ন ও মধ্যম আয়ের চালকদের উপর। আর্থিক ক্ষতির মুখে সিএনজি চালিত অটোরিকশা ও রাইড শেয়ারিং অ্যাপের চালকরা। গাড়ির মেনটেন্যান্স খরচ বা গ্যাস নিতে পারতেছি না, আমাদের ইনকাম হচ্ছে না, সারাদিনে তো পাম্পে আজকে বসে রইলাম। 4-5 ঘন্টা সিরিয়ালে বসে থেকে তারপর গ্যাস নেওয়া লাগে। এতে মহাজনে আমাদের থেকে 10 টাকা কম নেয় না। চালকদের কেউ কেউ অভিযোগ করছেন, কৃত্রিম সংকট তৈরি করে পর্দার আড়ালে আবারও গ্যাসের দাম বাড়ানোর পায়তারা চলছে। তেলের বেলাও তো এমন সংকট বাজে, ধরেন তেলের দাম বাড়াইছে, এখন গ্যাসের দামও বাড়াইতে পারে। আমার তো মনে হয় সব লাইন কাট ঠিক আছে, ঠিক থাকার পরেও সরকার দাম বাড়াবো থেকে এই সিনসিনারি করা শুরু করছে। যেমন তেলের দাম বাড়ছে, এখন তেল নেওয়ার লোক নাই, গ্যাসের দামটা বাড়াই দিলে ইনশাল্লাহ তখন গ্যাসের অভাব হবে না। গ্যাস সরবরাহ বন্ধ থাকায় লোকসানের মুখে পাম্প মালিকরাও। এই অবস্থা থেকে পরিত্রাণ চান তারাও। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। জুলাইয়ের দিনলিপির খবর। 24-এর 23 জুলাই আন্দোলন দমাতে কূটনৈতিক তৎপরতা শুরু করে সরকার, যার অংশ হিসেবে রাষ্ট্রদূতদের নির্দেশনা দেওয়া হয়েছে উল্লেখ করে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেন, এর মাধ্যমে বিদেশে অপপ্রচার বন্ধ করা হবে। অন্যদিকে 4 দফা দাবি পূরণে সরকারকে আবারও 48 ঘন্টার আলটিমেটাম দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রক্তাক্ত জুলাইয়ের এই দিনের ঘটনার প্রবাহ তুলে ধরছেন মাইমুনা হায়দার চৌধুরী। 24-এর এই দিনে আন্দোলন দমাতে নানান কূটকৌশলে নামে আওয়ামী লীগ সরকার। বিভিন্নভাবে বিদেশি মিশনগুলোকে ভুল বার্তা দিতে থাকে তখনকার পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনার ভিন্ন বয়ান হাজির করে তারা। জুলাই 2024 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা 4 দফা জরুরি দাবি পূরণে সরকারকে আরও 2 দিনের আলটিমেটাম দিয়ে জানান, এই 4 দফা পূরণ না হলে 9 দফা নিয়ে আলোচনার সুযোগ নেই। তখন নাহিদ ইসলাম সহ আমাদের অন্যান্য সহযোদ্ধারা 4 দফা ঘোষণা করেন। 4টা দফা তারা দেন হচ্ছে সেই সময়কার যে বাস্তবতা, ওই বাস্তবতার নিরিখে, যেটা পরবর্তীতে অফিসিয়ালি 9 দফা হিসেবে সামনে আসে। এদিকে 18 জুলাই থেকে নিখোঁজ 3 সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও রশিদুল ইসলাম রিফাতের সন্ধান চাওয়া হয়। জানতে পেরেছিলাম যে আমার লোকেশনটা ট্রেস হয়েছে। সাদা পোশাকের হলো গিয়া পুলিশ বা ডিবি যাই হোক কেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, তারা আমাকে তাড়া করে। অল্পের জন্য আসলে বেঁচেছিলাম। বাকি 2 জন যারা ছিল, আবু বাকের মজুমদার এবং আসিফ মাহমুদ, 2 জন তখন গুমের মাঝে ছিল। নিখোঁজ সমন্বয়কদের মুক্তি চেয়ে এদিন বিবৃতি দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক 22 শিক্ষক। এদিকে ছাত্র জনতাকে হত্যার বিচার চেয়ে বিবৃতি পাঠান 71 বিশিষ্ট নাগরিকও। ইন্টারনেটের সিগন্যাল হচ্ছে না, ফোন ব্যবহার করা তখন চিন্তার বিষয়। এই সময়টায় আমরা প্রতিদিনই প্রায় যেটা করছিলাম যে কোনো না কোনোভাবে আমাদের প্রতিবাদ জারি রাখছিলাম। আমাদের সবারই অনেক রিস্ক ছিল, কিন্তু সেই রিস্কটা মানে না নিয়ে তখন আমরা কি করতাম? কারণ আমাদের চোখের সামনে আমাদের শিক্ষার্থীরা মারা যাচ্ছিল। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরগুলোতে আমাদের এই আন্দোলনের পক্ষে
ইন্টারন্যাশনাল কমিউনিটিকে অ্যাওয়ার করার জন্য তারা কর্মসূচি করলো। এর আগে বিদেশি কূটনীতিকরা দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানালে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের চিত্র বিদেশি কূটনীতিকদের ঘুরে দেখানোর পদক্ষেপ নেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। হাসান মাহমুদ জানান, গুজব প্রতিরোধে কাজ করছে বিদেশের মিশনগুলো। আমরা আমাদের মিশনগুলোকে এ ব্যাপারে সতর্ক করেছি। এদিকে শিক্ষার্থীদের দমাতে গণহারে গ্রেফতার ও মামলা দিতে থাকে আইন শৃঙ্খলা বাহিনী। 22 জুলাই একদিনেই সারা দেশে বিভিন্ন থানায় 38 মামলায় গ্রেফতার দেখানো হয় 1117 জনকে। মাত্র 5-7 দিনে অন্তত 10,000-এর উপরে সাধারণ শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হলো। তো তখন আমাদের ইয়েটা ছিল যে আন্দোলনটাকে কোনোভাবে চালিয়ে নিয়ে যাওয়া। কিন্তু কোনো হুমকি আর হুঁশিয়ারি দমাতে পারেনি শিক্ষার্থীদের। কূটনৈতিক তৎপরতার মাধ্যমে সত্যকে আড়াল করা কিংবা গণগ্রেফতারের ভয় দেখিয়ে আন্দোলন দমনের চেষ্টা, কোনো চেষ্টাই তখন সফল হয়নি তৎকালীন সরকারের। বরঞ্চ 23 জুলাই দেয়া 48 ঘন্টার আলটিমেটাম প্রমাণ করে দাবি আদায় না হওয়া পর্যন্ত কিছুতেই রাজপথ ছাড়বে না এই অদম্য প্রজন্ম। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে দাব্য সংকট ও অবকাঠামোগত দুর্বলতায় সংকটে খুলনার নদীবন্দর। পণ্য খালাস কমায় কাজ হারিয়ে শ্রমিক সংখ্যা এখন 500-এর নিচে, আধুনিকায়নের প্রকল্প নেওয়ার আশ্বাস। কক্সবাজার থেকে ইয়াবা নির্মূলে জোরে সোরে মাঠে নামছে পুলিশ। মানুষ, প্রযুক্তি আর ডগ স্কোয়াডের সমন্বয়ে তৈরি করা হয়েছে ডিজাইন। পুলিশ বলছে 2 মাসের মধ্যে 90 থেকে 95% ইয়াবা চোরাচালান বন্ধ হয়ে যাবে কক্সবাজার জেলা থেকে। ইয়াবা নির্মূলে গতানুগতিক পুলিশিংয়ের বাইরে গিয়ে ভিন্ন উপায়ে কাজ করছেন তারা। আরও জানাচ্ছেন বুলবুল রেজা। নাফ নদীর এক পারে কক্সবাজার, আরেক পারে মিয়ানমারের রাখাইন রাজ্য। আইন শৃঙ্খলা বাহিনী বলছে এই নদী পেরিয়ে নিয়মিতভাবে ইয়াবার বড় বড় চালান ঢুকছে দেশে। তদন্ত সংশ্লিষ্টরা জানান, মিয়ানমার থেকে প্রায় 1/2 রুট দিয়ে ইয়াবার চালান ঢোকে কক্সবাজার, এরপর চট্টগ্রাম হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। মাদকের বিরুদ্ধে একের পর এক অভিযান, সীমান্তে কড়া পাহারা, কোটি কোটি টাকার চালান জব্দ, তবুও থামছে না ইয়াবা আইসের স্রোত। তবে এবার পুলিশ মাঠে নামছে ভিন্ন কৌশলে। নাম সর্বস্ব তালিকা নয়, মাঠ পর্যায় থেকে কক্সবাজারের মাদক কারবারিদের তালিকা তৈরি করে নিয়মিত নজরদারি করছে পুলিশ। টার্গেটেড পুলিশিং যে করা যায়, এটা ফলাফল আপনারা দেখতে পাবেন। আমরা চেষ্টা করছি এই গতানুগতিক পুলিশিংয়ের বাইরে এই মাদকটা নিয়ে আরও একটু বিশেষভাবে কাজ করার এবং পরিকল্পনা চলছে। আমরা বাউন্ড, যে কোনো মূল্যে বন্ধ করতে হবে। পরিকল্পনার সঙ্গে যুক্ত পুলিশ কর্মকর্তারা বলছেন, মানুষ, প্রযুক্তি আর ডগ স্কোয়াডের সমন্বয়ে তৈরি করা হয়েছে ডিজাইন। এরই মধ্যে অনুমোদনও পাওয়া গেছে মন্ত্রণালয়ের। 2-1 মাসের মধ্যেই থাকছে চমক। প্রযুক্তি, মানুষ এবং ডগ স্কোয়াড সব কিছু মিলিয়ে আমরা এমন একটা ব্যবস্থা তৈরি করার পথে। এটা অনুমোদন চূড়ান্ত পর্যায়ে হয়ে গেছে ধরে নিতে পারেন, কারণ আমাদের মন্ত্রী মহোদয়, সচিব স্যার, আইজিপি স্যার প্রত্যেকে খুবই আগ্রহী এই বিষয়ে। এই প্রপোজালটা পাওয়ার পরে তারা এটাকে পজিটিভলি নিয়েছেন এবং এটা আমরা হয়তো আপনাদেরকে 2-1 মাসের ভেতরেই এটার প্রোগ্রেস এমন দেখাতে পারবো যেটা আপনারাও চমৎকৃত হবেন, দেশবাসীও চমৎকৃত হবে। ইয়াবা আপনি দেশের আমাদের এই যে ফিডিং চ্যানেল যেটা কক্সবাজারের, এখানে আমরা 90 থেকে 95% বিলুপ্ত করে দিতে পারবো। পুলিশ বলছে, কক্সবাজার ইয়াবার ফিডিং পয়েন্ট। এখান থেকে আটকে দিলে দেশের কোথাও প্রবেশ করতে পারবে না নিষিদ্ধ এই মাদকটি। বুলবুল রেজা, সময় সংবাদ, কক্সবাজার। তিস্তার পানি কমা বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙন আতঙ্কে দিন পার করছেন নদী পাড়ের বাসিন্দারা। এ নিয়ে বিস্তারিত জানাতে রংপুরের গঙ্গাচড়া থেকে যুক্ত হচ্ছেন রেদওয়ান হিমেল। সরাসরি যাচ্ছি তার কাছে। তিস্তা নদীর পানি বাড়া কমার সাথে সাথেই তিস্তা পাড়ের হাজার হাজার মানুষের যে কষ্টের সীমা পরিসীমা, সেটা কিন্তু একেবারেই থাকে না। আমি যদি একটু বলে রাখি, যখনই তিস্তার পানি বাড়ে তখনই নদী পাড়ের মানুষের ভোগান্তি, আবার যখন তিস্তার পানি
কমে যায় তখন কিন্তু নদী পাড়ের মানুষের ভাঙন আতঙ্কে কিন্তু তাদের দিন পার করতে হয়। আমি যদি একটু বলে রাখি, আমি এই মুহূর্তে আছি রংপুরের গঙ্গাজড়া উপজেলার যে নোহালি ইউনিয়ন রয়েছে সেখানে। সেই ইউনিয়নটির একটি চর রয়েছে কাচারিপাড়া। সেখানে যদি একটু বলে রাখি, গত কয়েকদিন থেকে তিস্তা নদীর পানি কমতে যখন শুরু করে ঠিক তখনই নদী পাড়ের মানুষের যে ভাঙন আতঙ্ক সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। এখান থেকে ঠিক আসলে নদী পার হয়ে ৪৫ মিনিটের দূরত্ব সেখানে রয়েছেন কাচারিপাড়া নামক একটা জায়গা। সেখানে আসলে আমরা দেখেছি গত 2 দিন থেকে মানুষের আসলে বসতভিটা, মসজিদ, হাট বাজার ইতিমধ্যে কিন্তু ভেঙে অনেকেই বিলীন হয়ে গেছে, এরকম খবর কিন্তু আমরা পেরেছি। এবং সেখানে হাজার হাজার হেক্টর জমির যে ফসলি জমি রয়েছে, চাষাবাদ করেছেন নদী পাড়ের হাজার হাজার মানুষ, সেগুলো কিন্তু পানির মধ্যে একেবারেই নিমজ্জিত হয়ে গেছে। একটু বলে রাখি, যখনই তিস্তার পানি বাড়ে তখনও আমরা দেখেছি নদী পাড়ের মানুষ পানির মধ্যে আসলে নিমজ্জিত থাকে, মানুষের কষ্টের সীমা পরিসীমা থাকে না। আবার যখন তিস্তার পানি কমতে শুরু করে তখন কিন্তু মানুষের যত আসলে জমি জমা আছে, ফসলি জমি রয়েছে, বসত ভিটা রয়েছে, সেগুলো কিন্তু একেবারে ভেঙে মানুষ আতঙ্কের মধ্যে পড়ে। আমি একটু পানি উন্নয়ন বোর্ডের কথা যদি বলি, তাদের সঙ্গে কথা বলেছি। নীলফামারীর যে ডালিয়া পয়েন্ট রয়েছে সেখানে তিস্তার পানি 39 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং কাউনিয়া যে ব্যারেজ পয়েন্ট রয়েছে সেখানে 19 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সবকিছু মিলে যদি বলি, যখনই তিস্তার পানি কমতে শুরু করে তখনও মানুষের ভাঙন আতঙ্ক, এবং বাড়তে শুরু করলেও তখনও মানুষ আতঙ্ক থাকে। সবকিছু মিলে তিস্তার যে নদী পাড়ের মানুষ, সেখান থেকে আমার কাছে থাকা এই ছিল সর্বশেষ তথ্য। যুক্ত ছিলাম রংপুরের গঙ্গাচড়া থেকে। বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে দায়িত্ব পালন, আর পরদিন এইচএসসি পরীক্ষায় বসা। বাগেরহাটের শিক্ষার্থী ইসমাইল ইকনের জীবনের এমন নির্মম বাস্তবতা নাড়া দিয়েছে অনেককেই। সংসারের হাল ধরতে শোক ভুলে দায়িত্ব পালন করা এই তরুণের পাশে থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও স্বজনরা। বাবাকে দাফন করেছেন কয়েক ঘন্টা আগে। রাতেই বাগেরহাট শহরের কৃষি ব্যাংকের এটিএম বুথে দায়িত্ব পালনে চলে আসেন ইকন। পরদিন সকালে চোখের জল মুছেই বসেছেন এইচএসসি পরীক্ষায়। এমন হৃদয় বিদারক বাস্তবতার মুখোমুখি হয়েছেন বাগেরহাটের শিক্ষার্থী ইসমাইল ইকন দাঁড়িয়া। মঙ্গলবার ভোরে বাগেরহাটের মুনিগঞ্জ এলাকায় ভাড়া বাসায় অসুস্থ হয়ে পড়েন ইকনের বাবা ইসরাফিল দাঁড়িয়া। সকালে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন, কিন্তু শোকের মধ্যেও থেমে থাকেননি তিনি। গ্রামের বাড়ি গোপালগঞ্জে বাবার দাফন সম্পূর্ণ করে রাতে বাগেরহাট শহরের কৃষি ব্যাংকের এটিএম বুথে দায়িত্ব পালন করেন ইকন। বুধবার সকালে সরকারি পিসি কলেজ কেন্দ্রে অংশ নেন এইচএসসি পরীক্ষায়। আমার বাবা গত এবং আমি কৃষি ব্যাংকের এটিএম বুথে চাকরি করি। ওইখান থেকে ৮,০০০ টাকা বেতন পাই, যেটা আসলেই খুবই কম, আমার জন্য কষ্টসাধ্য হয়ে যায়। এবং আমার ওখানে প্রতিদিন ৮ ঘন্টা ডিউটি করতে হয়, এমনকি ঈদ এবং বাকি টাইমগুলোতেও ছুটি পাওয়া যায় না। আমার পরিবার আমার উপর নির্ভরশীল। বাবা, মা ও মানসিক ভারসাম্যহীন ভাইকে নিয়ে 4 সদস্যের সংসার। ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে পরিবারের খরচ চালাতেন বাবা। বাবা মারা যাওয়ার সত্ত্বেও এটিএম বুথে সারা রাত জব করছে, পাশাপাশি পড়াশোনা করছে, আবার আজকে এক্সাম দিতে আসছে। এটা আমার নিজের কাছে অনেক খারাপ লাগছে ওর জন্য। গতকাল তিনি তার বাবার দাফন শেষ করে এটিএম বুথে ডিউটি করে আজকে সকালে এসে পরীক্ষা দিতে এসেছে। এটা আসলেই একটা অনুপ্রেরণাদায়ক। আমাদের জন্য খুবই বেদনাদায়ক এবং খুবই কষ্টকর। তোর ব্যাংকের লোক আইছে, তুই যাস না। তারপরে বললো কি, আমার যে এই যে অবস্থা, এখন আমার 250 টাকা যদি যায় মামা, আমার তো সংসার চালাতে হবে, আপনারা তো দিচ্ছেন, তাতে আমি তো চলতে পারতেছি না। তারপরে যাতে ও লেখাপড়া যাতে চালাইতে পারে। খান জাহান আলী ডিগ্রি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী ইকনের আর্থিক সচ্ছলতার বিষয়টি জানতেন কলেজ কর্তৃপক্ষ। ভর্তির পর থেকে তাকে বিশেষ সহায়তা দেওয়া হয়েছে বলে জানান শিক্ষকরা। উচ্চশিক্ষার পথেও পাশে থাকার আশ্বাস দিয়েছেন তারা। কলেজ থেকে ওকে উচ্চ শিক্ষার জন্য আমাদের সামর্থ্যের ভিতর সর্বোচ্চ আমরা দেওয়ার চেষ্টা করব, এবং এই ধরনের পরিশ্রমী এবং সাহসী সন্তানরা আলোর মুখ দেখবে, ওরা আলোকিত মানুষ হবে। চলতি বছরের মে মাস থেকে কৃষি ব্যাংকের এটিএম বুথে চাকরি করছেন ইকন। এর আগে পড়াশোনার ব্যয় মেটাতে এলাকায় টিউশনি করতেন তিনি। সময় সংবাদ, বাগেরহাট।
ময়মনসিংহে সোহেল মিয়া নামের নিখোঁজ এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে সদর উপজেলার পরাণগঞ্জের অম্বিকাগঞ্জ কলেজ মাঠে পুঁতে রাখা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে পুলিশ। স্বজনরা জানায়, গত 16 জুলাই রাত থেকে নিখোঁজ ছিলেন সোহেল। বুধবার বিকেলে নিহতদের বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে অম্বিকাগঞ্জ কলেজ মাঠে দুর্গন্ধের কারণ খুঁজতে গিয়ে দেহবিহীন মাথার সন্ধান পায় কলেজের শিক্ষক কর্মচারীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রথমে বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করে, পরে মরদেহের সন্ধানে মাটি খোঁড়াখুড়ি করলে কয়েক ফুট গভীরে মাথাবিহীন মরদেহ উদ্ধার করা হয়। দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি নদীপথ, কিন্তু নাব্য সংকট, ভাঙা ঘাট, জেটির অভাব ও অবকাঠামোগত দুর্বলতার সংকটে এই জনপদের নদীবন্দরগুলো। খুলনা ও নওয়াপাড়ায় কমছে জাহাজ ও পণ্য খালাস, কাজ হারাচ্ছেন শ্রমিকরা, থমকে যাচ্ছে নদীকেন্দ্রিক অর্থনীতির চাকা। তবে নদীর নাব্য উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ আর বন্দরের আধুনিকায়নে বিভিন্ন প্রকল্প নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। মঞ্জুরুল হক মঞ্জুরের তোলা ছবিতে আব্দুল আল মামুন রুবেলের প্রতিবেদন। নদীবন্দরের ঘাট যেন ধ্বংসস্তূপ। নদী তীরে ভয়াবহ ভাঙন, কোথাও ঘাট ধসে পড়েছে, কোথাও সৃষ্টি হয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থা। ভৈরব নদী হয়ে মোংলা বন্দর থেকে সার, কয়লা, পাথর, চাল সহ বিভিন্ন পণ্য নিয়ে খুলনা ও নওয়াপাড়া নদীবন্দরে জাহাজের জট লেগে থাকত। খালাসের পর যা ছড়িয়ে পড়ত দক্ষিণ পশ্চিমাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায়। তবে এখন ভাঙাঘাট, জেটির সংকট, ওপেন ইয়ার্ডের অভাব ও নাব্য কমে যাওয়ায় বড় জাহাজ নিরাপদে ভিড়তে পারছে না। এতে ব্যাহত হচ্ছে খালাস কার্যক্রম। নওয়াপাড়ায় পণ্যবাহী জাহাজকে দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে। এসব সংকটের পাশাপাশি মোংলা বন্দরে পণ্য আমদানি কমে যাওয়ায় গত 2 বছরে খুলনা অঞ্চলে নদীবন্দরে জাহাজ আগমন ও পণ্য খালাস প্রায় অর্ধেকে নেমেছে, যা ব্যবসায়িক ঝুঁকি বাড়াচ্ছে আমদানিকারকদের। প্রথমত নাব্যতা সংকট এবং দ্বিতীয়ত ঘাটগুলো ওখানে অত্যন্ত নাজুক অবস্থা আছে, যে সেই মান্দাতার আমলের মতো ছোট বাঁশ দিয়ে ঘাটগুলো করা, পেভমেন্টটা ফিক্সড করা আছে কিন্তু সেখানে মালামাল রাখার জায়গা নাই। যদি এগুলো ড্রেজিং না করা হয় তাহলে এই অঞ্চলে এই ধরনের ক্ষুদ্র ব্যবসা বা আমরা যাদের জাহাজ পরিচালনা করি সেগুলো পরিচালনায় অসম্ভব হয়ে পড়বে। বন্দর এলাকায় শ্রমিকদের বড় একটি অংশের এখনো মাসের অর্ধেকটা সময় কাটে কর্মহীন। জাহাজ কমে যাওয়ায় কাজ হারিয়ে 2000-এর বেশি শ্রমিকের সংখ্যা কমে এখন 500-র নিচে। যারা এখনো টিকে আছেন অর্থাভাবে কাটাতে হয় মানবেতর জীবন। কি পরিমাণ ভাঙ্গা, এই যে আমার রাস্তাঘাট দেখেন, এতে কাজ করার মতো কোনো পরিবেশ না। পার্টিরা যে মাল দেবে এই মানে আস্থা পাচ্ছে না, ঘাটের ভিতরে মানুষের আস্থা হারাই ফেলছে। আগে কত সুন্দর কাম হইতো, আমরা এখন মাসের ভিতর সপ্তাহখানিকের মতো কাম পাই। সিমেন্ট ছিল, সার ছিল, চাল ছিল, গম ছিল, আরো অনেক সাইডে কাজ ছিল, অনেক লেবাররা খাইয়ে বাঁচছে। 5 দিন করে এবার না কাম বন্ধ, এই আমরাই থাকবো কি রে, খাবো কি করে, তাই কর। ব্যবসায়ীরা বলছেন অবকাঠামোগত সংকটের সঙ্গে বেড়েছে নদীপথে পণ্য পরিবহনের রাজস্ব। দ্রুত ড্রেজিং, ঘাট সংস্কার, নিরাপদ জেটি ও আধুনিক কার্গো ব্যবস্থাপনা না হলে নদীকেন্দ্রিক অর্থনীতি আরও পিছিয়ে পড়ার শঙ্কা তাদের। মোংলা থেকে বটিয়াঘাটা হয়ে নোয়াপাড়া পর্যন্ত আমাদের বিভিন্ন জায়গায় ব্যাপক ড্রেজিংয়ের প্রয়োজন। ড্রেজিং না হলে কার্গোগুলো বসে থাকছে। বিশেষ করে রূপসা রেল সেতু, রূপসা ব্রিজ, এই 2 জায়গায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আমাদের কার্গোগুলো যাতায়াত করে। তবে বন্দর কর্তৃপক্ষের দাবি, নদীর নাব্য উন্নয়ন, অবকাঠামোগত সম্প্রসারণ এবং বন্দর আধুনিকায়নে বিভিন্ন প্রকল্প ও পরিকল্পনা রয়েছে। যখন আমার অবকাঠামোগত উন্নয়ন হবে, মানুষ যখন নির্বিঘ্নে সহজে এবং কম খরচে মালামাল ওঠানামা করতে পারবে, তখন অন্যান্য বন্দর থেকে অবশ্যই এখানে এই দিকে খুলনা এবং নওপাড়া অংশে পণ্য বেশি আনলোড হবে। সবশেষ অর্থবছরে খুলনা নদীবন্দর থেকে 12.5 কোটি ও নওয়াপাড়া নদীবন্দর থেকে 4 কোটি 71 লাখ টাকা রাজস্ব আদায় করেছে BIWTA। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। মেহেরপুরে তীব্র হচ্ছে সার সংকট। কৃষকদের দাবি, পাচ্ছেন না চাহিদা মতো, যতটুকু পাওয়া যাচ্ছে তাতে কিনতে হচ্ছে চড়া মূল্যে, যার প্রভাব পড়ছে ফসল ফলনে। ডিলাররা বলছেন, গেল 2 মাসে বিএডিসির সার বরাদ্দ শূন্যের কোঠায়। ফয়সাল হোসেনের ছবিতে বেনিয়ামিনের রিপোর্ট। খাদ্যে শস্যে ভরা ফসলের মাঠ, আবাদ হচ্ছে পাট, ধান, কাঁচামরিচ আর বাঁধাকপি। কিন্তু কৃষকের অভিযোগ, উর্বর জমিতে ফসলের লক্ষ্যমাত্রায় স্পর্শ করতে প্রয়োজন সার, তবে জেলায় নেই পর্যাপ্ত। তীব্র সংকটে যতটুকু পাওয়া যাচ্ছে তা কিনতে হচ্ছে চড়া দামে। জেলায় টিএসপি, এমওপি ও ড্যাপের চাহিদা বেশি। 1350 টাকার সার কিনতে হচ্ছে 2000 টাকার বেশিতে। ফসলের দামের তুলনায় উৎপাদন খরচ বেশি হওয়ায় চিন্তার ভাঁজ কৃষকের কপালে। এই যে 2500 টাকা করে সার কিনে আমরা
এই আবাদ ঘরে তুলব কি করি? 1350 টাকা সার আমরা 2000 টাকা পাচ্ছি না। এই জায়গাটা 2200 টাকা 2300 টাকা করেও তো আমরা সার দাম এই পাচ্ছি। তাহলে আর আমরা কিভাবে আবাদ তুলব? সার নিতে যাই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এবং ন্যায্য মূল্যে কৃষক সার পাচ্ছে না। বিএডিসির তথ্য বলছে চলতি বছরের মে ও জুন মাসে টিএসপির বরাদ্দ ছিল শূন্য। এমওপি ও ড্যাপের বরাদ্দ চাহিদার তুলনায় একেবারেই সীমিত, আর জুলাইয়ের বরাদ্দ নামমাত্র। যার 10 বিঘা চাষ তাকেও এক বস্তা, যার 10 কাঠা চাষ তাকেও এক বস্তা। যে জিনিস কিনছি সেই জিনিসের দাম বেশি, আমাদের জিনিসের দাম নাই, সারও ঠিক মতন পাওয়া যাচ্ছে না। এপ্রিল মে জুন পর্যাপ্ত সারের বরাদ্দ পাইনি। আমরা এপ্রিল মাসে পেয়েছি টিএসপি 74 বস্তা, ডিএপি 30 বস্তা এবং এমওপি 107 বস্তা। মে মাসে কোনো টিএসপি পাইনি এবং জুনেও কোনো টিএসপি পাইনি। এখানে 3 ফসল 4 ফসল 5 ফসল পর্যন্ত হয়, ফসলের মধ্যে ফসল হয়, যার জন্য এখানে সারের প্রচুর প্রয়োজন হয়। এখন সেই প্রয়োজনটা আমরা এখানে মেটাতে পারিনি। কৃষি বিভাগ বলছে অতিরিক্ত সারের চাহিদাপত্র ঊর্ধ্বতন মহলে পাঠানো হয়েছে, বিষয়টি বিএডিসির এখতিয়ারে। অন্যদিকে বিএডিসি সারের বরাদ্দ না পাওয়ায় দুষছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে। সারা বছর যে মজুদ থাকে তার উপরে তাদের আসলে এটা বিএডিসির পরিকল্পনা, যে তারা কোন জেলায় কোন মাসে কতটুকু সার দেবে সেটা তাদের পরিকল্পনার অংশ। কোন জেলার এগেনস্টে কতটুকু সরবরাহ হবে সেটা মন্ত্রণালয় থেকে বলে দেওয়া থাকে, মন্ত্রণালয় নির্ধারণ করে দেয়। এবং এটা সম্পূর্ণ সার বিএডিসি থেকে না দেওয়ার একটা কারণ হচ্ছে যে বিএডিসি জাস্ট বাফার হিসেবে কাজ করবে, যাতে কোনো ধরনের কোনো সংকট দেখা দিলে সাথে সাথে বিএডিসি থেকে সেটা সরবরাহ করা হয়। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় মোট আবাদযোগ্য জমির পরিমাণ 58,500 হেক্টর। বেনিয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। প্লাস্টিক বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন ও কম্পোস্ট সার তৈরির লক্ষ্য নিয়ে খুলনায় প্ল্যান্ট তৈরি করে পরিবেশ অধিদপ্তর। 5 কোটি টাকা দিয়ে তৈরি এই কারখানার কাজ 3 বছর আগে শেষ হলেও চাকা ঘোরে নেয়া কখনোই। উপরন্তু চুরি হয়ে গেছে মূল্যবান জিনিসপত্র। এছাড়া প্ল্যান্টে জমে থাকা ময়লা আবর্জনার তীব্র গন্ধে নাজেহাল স্থানীয়রা। আব্দুল হালিমের ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট। তালাবদ্ধ গেট, মরিচাধারা যন্ত্রাংশ, ঝোপঝাড়ে ঢাকা চারপাশ, চুরি হয়ে গেছে মূল্যবান জিনিসপত্র। এভাবেই পড়ে রয়েছে 5 কোটি টাকা ব্যয়ে নির্মিত প্লান্টে বর্জ্য থেকে প্রতিদিন 20 টন কম্পোস্ট ও প্লাস্টিক বর্জ্য থেকে 500 লিটার তেল উৎপাদন হওয়ার কথা ছিল, তবে চলেনি একদিনও। প্লাস্টিক বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন ও কম্পোস্ট সার তৈরির লক্ষ্যে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের টাকায় 2023 সালে এটি তৈরি করে পরিবেশ অধিদপ্তর। পরে প্ল্যান্টটি বুঝে নিতে খুলনা সিটি কর্পোরেশনকে চিঠি দেয় দফতরটি, কিন্তু কার্যক্রম চালিয়ে দেখাতে না পারায় বুঝে নিতে অস্বীকৃতি জানায় সিটি কর্পোরেশন। এদিকে প্ল্যান্টে জমে থাকা ময়লা আবর্জনার তীব্র গন্ধে নাজেহাল স্থানীয়রা। ক্ষোভ প্রকাশ করে নাগরিক নেতারা বলছেন, রাষ্ট্রীয় অর্থ অপচয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিতে হবে ব্যবস্থা। এখানে আপনার মদ, জোয়া, মানে বদমাইশদের আড্ডাখানা সব এখানে, অতএব এটা সরকার ওয়াহিদ একদম ফালতুভাবে ফেলে রাখছে। গন্ধ, এই গন্ধটা আমাদের বাচ্চাদের, আমাদের ভাত খাওয়ার সময় আমাদের খুব পরিবেশ খুবই নোংরা, আমাদের হাসপাতালেও যাওয়া লাগে। এটা এখন চালু ছিল, ওই সময় সবই ছিল, মোটর ছিল, অনেক কিছুই ছিল, মানে সবই চুরি হয়ে গেছে। এই প্রকল্পটা যাতে সত্যিকার অর্থে চালু হয় এবং শুধু এই প্রকল্পটার মধ্যে সীমাবদ্ধ থাকা না, এটার ব্যাপ্তি কেমনে বাড়ানো যায় এবং এইটার সাথে সাথে এটাকে দেখে আরও কীভাবে মডেল হিসেবে নেওয়া যায় সেই ব্যাপারে সিটি কর্পোরেশন, পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর আন্তরিক হওয়া দরকার। সিটি কর্পোরেশন বলছে ঠিকাদার ও পরিবেশ অধিদপ্তরের গাফিলতিতেই হয়েছে এ সমস্যা। আর সম্প্রতি প্ল্যান্টটি চালুর বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় পরিবেশ অধিদপ্তর। তবে আর্থিক ক্ষতির দায় কে নিবে এমন প্রশ্নে সবাইকে নিয়ে ম্যানেজ করার কথা জানান তারা। যেটি ক্ষতি হয়েছে এটি তারা ঠিক করে দেবেন, অর্থায়ন করে ঠিক করে দেবেন। আর তারপরে যদি না পারেন, সিটি কর্পোরেশনের তো এটি কাজ, সিটি কর্পোরেশন বসে থাকবে না, সিটি কর্পোরেশন তার অর্থ দিয়েই এটিকে চালু করার ব্যবস্থা করবে। পার্টনার এনজিও কিছুটা সাপোর্ট দিবে, এইভাবে এটা খুব ম্যানেজ করে নিতে হচ্ছে। এইভাবে সবার আন্তরিকতা এটা ম্যানেজ করে নিয়ে করে নিতে হবে, যাতে করে অন্তত এর জন্য সরকারের আবার মানে ডবল ড্যামারেজ না দিতে হয় এবং দেওয়ার সুযোগও নেই আপাতত। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গ্রিন হাউস গ্যাস কমাতে বর্জ্য হ্রাস, বর্জ্য পুনর্ব্যবহার ও বর্জ্য পুনঃচক্রায়নের জন্য 2022 সালে প্রকল্পটি গ্রহণ করা হয়। প্ল্যান্ট চালু না হলেও প্রকল্প ব্যয় সব টাকা ঠিকাদারকে পরিশোধ করেছে পরিবেশ অধিদপ্তর। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। জনবল সংকটে রাষ্ট্রায়ত্ত চুয়াডাঙ্গার কেরু অ্যান্ড কোম্পানি হাসপাতাল। কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা বঞ্চিত মিলের কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক সহ স্থানীয়রাও। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, জনবল সংকটের বিষয়টি জানানো হয়েছে কেরু অ্যান্ড কোম্পানিকে।
মাহফুজ মামুনের তথ্য এবং আইমান আহমেদ আনিসের ছবিতে রিপোর্ট। 3 ভাগের 1 ভাগ জনবল দিয়ে চলছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের হাসপাতাল। চিকিৎসা সেবা পেতে ভোগান্তিতে স্থানীয়রা। তীব্র জনবল সংকটে চুয়াডাঙ্গার দর্শনার 20 শয্যার কেরু অ্যান্ড কোম্পানি হাসপাতাল। 27টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন 9 জন। চিকিৎসা সেবা প্রত্যাশীদের অভিযোগ, আগে 30 থেকে 35 ধরনের ঔষধ বিনামূল্যে দেয়া হলেও এখন তার অধিকাংশই পাওয়া যায় না। বন্ধ রয়েছে অপারেশন থিয়েটার, এতে হচ্ছে না ডেলিভারি, মেলে না অ্যাম্বুলেন্স সেবা। জরুরি চিকিৎসা সেবা নিতে কেরু অ্যান্ড কোম্পানিতে কর্মরত সহ স্থানীয়দের যেতে হয় জেলা শহরে। এতে দিন দিন কমছে রোগীর সংখ্যাও। কেরু অ্যান্ড কোম্পানি এই হাসপাতাল জরাজীর্ণ অবস্থায় আছে। যেখানে 22 থেকে 24 জন কর্মচারী থাকার কথা, সেখানে 8 থেকে 10 জন আছে, যার কারণে 24 ঘন্টা খোলা রাখে, কিন্তু ডাক্তার 24 ঘন্টা থাকে না। স্টাফ সংখ্যা সীমিত, তারপর আমাদের যে অনুদানের টাকা ওষুধ বরাদ্দ ইয়েতে রয়েছে এটাও অনেক সীমিত। জনবল সংকটের মাঝেও চিকিৎসা সেবা স্বাভাবিক রাখার চেষ্টা অব্যাহত রয়েছে বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। জানিয়েছে জনবল সংকটের বিষয়টি জানানো হয়েছে কেরু অ্যান্ড কোম্পানিকে। হাসপাতালটাকে যদি সম্পূর্ণটা 20 বেডের স্ট্যান্ডার্ড হাসপাতালে পরিণত করা যায়, তাহলে আমার মনে হয় যে এই অত্র এলাকার মানুষের জন্যও আমরা সার্ভিস দিতে পারবো। 1938 সালে চুয়াডাঙ্গার দর্শনায় কেরু মিলে কর্মরত ও স্থানীয়দের চিকিৎসা সেবা নিশ্চিতে প্রতিষ্ঠা করা হয়েছিল হাসপাতালটি। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। আবহাওয়ার পরিবর্তনে মেহেরপুর জেনারেল হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা। প্রতিদিন ভর্তি রোগীর পাশাপাশি বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছে হাজারো রোগী। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার বেনিয়ামিন। সরাসরি যাচ্ছি তার কাছে। গেল কয়েকদিনে বর্ষা মৌসুমের যে বৃষ্টি স্নাত পরিবেশ, সেই পরিবর্তিত যে আবহাওয়া, এই আবহাওয়ার কারণে মেহেরপুরে কিন্তু বিভিন্ন হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বেড়েছে। বিশেষ করে বর্ষাজনিত যে সকল পানিবাহিত রোগ রয়েছে, সেই রোগে কিন্তু তারা এখানে ভর্তি হচ্ছে। মেহেরপুর জেনারেল হাসপাতালে শিশু বিভাগে কিন্তু বেশ রোগী ভর্তি রয়েছে। সেখানে 30টি শয্যার বিপরীতে 68 জন রোগী ভর্তি রয়েছে। এছাড়াও পুরুষ ওয়ার্ডে ধারণ সংখ্যার দ্বিগুণ, অর্থাৎ 100টি রোগী ভর্তি রয়েছে। এবং নারী ও সার্জারি বিভাগেও আমরা দেখছি যে হচ্ছে 112 জন রোগী ভর্তি রয়েছে, যেখানে 60টি শয্যা সংখ্যা রয়েছে। অনেকেই হাসপাতালের বেডগুলোতে জায়গা না পেয়ে কিন্তু বারান্দায় কিংবা মেঝেতে তাদের স্থান হয়েছে, এবং তারা কিন্তু চিকিৎসা নিতে এসে অনেকেই কিন্তু আসলে বিপাকে পড়েছে। কারো কিন্তু হাসপাতালে চিকিৎসা নিতে এসে তারা কিন্তু বলছেন যে হচ্ছে ওষুধ সংকটও রয়েছে। মেহেরপুরে জেনারেল হাসপাতালে বর্তমানে যে রোগী রয়েছে তার মধ্যে কিন্তু আসলে ডেঙ্গু রোগীর সংখ্যা খুব বেশি নাই, মাত্র 3 জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। পাশাপাশি হাম রোগী 8 জন রোগী এখানে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। ভর্তি চিকিৎসা নেওয়ার পাশাপাশি কিন্তু জেনারেল হাসপাতালটিতে কিন্তু বহির্বিভাগেও প্রতিদিন প্রায় 1 থেকে 1,500 রোগী ভর্তি হয়ে 1,500 রোগী চিকিৎসা নিচ্ছে। তো এই ছিল মেহেরপুরে বর্তমানে পরিবর্তিত আবহাওয়ায় হাসপাতালের সর্বশেষ চিত্র। যুক্ত ছিলাম মেহেরপুর থেকে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক হৃৎপিণ্ড হিসেবে পরিচিত যশোর খুলনা মহাসড়ক প্রধান 4টি বন্দর ও বাণিজ্য কেন্দ্রের পণ্য পরিবহনের প্রধান সংযোগ সড়ক। এটি প্রতিদিন শত কোটি টাকার পণ্য এ পথ ধরে পরিবহন হলেও প্রায় 1 দশক ধরে সংস্কারের নামে থমকে আছে। লাগাতার সংস্কার কাজে ক্ষুব্ধ স্থানীয় ও চালকরা। যশোর থেকে আবুল কালাম আজাদ ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল, নোয়াপাড়া নদীবন্দর, মোংলা সমুদ্র বন্দর এবং ভোমরা স্থলবন্দরের সংযোগকারী অন্যতম পথ যশোর খুলনা মহাসড়ক। প্রতিদিন ছোট বড় হাজারো যানবাহন চলাচল করে এ পথে। তবে দীর্ঘ 9 বছর ধরে সংস্কারের নামে স্থবির হয়ে আছে সড়কটির প্রায় 38 কিলোমিটার অংশ।
2017 সালে সড়কটি সম্প্রসারণ ও পুনর্নির্মাণে বড় প্রকল্প হাতে নেয় তৎকালীন সরকার। কয়েক দফা মেয়াদ বাড়িয়ে 2023 সালে কাজ শেষ হলেও স্বস্তি মেলেনি। হস্তান্তরের মাত্র কয়েক মাসের মধ্যেই সড়কের বিভিন্ন স্থান ভেঙে রূপ নেয় বড় বড় খানাখন্দে। এতে চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টরা। 8-10 বছর ধরে রাস্তাগুলো ভাঙ্গা, কিন্তু করে আবার ভেঙে যায়, সঠিকভাবে করে না, দুর্নীতি হচ্ছে। রাস্তার যে পরিবেশ, গাড়ির অতিরিক্ত ড্যামেজ হয়, গাড়ি ঘোড়া ঠিক মতো চলতে পারে না, গাড়ি ঘোড়া ভেঙে পড়ে থাকে। আমরা চাই এই রাস্তাতে যেন দ্রুত সংস্কারের কাজ হয়। দীর্ঘদিন এই সড়কটা অবহেলিত থাকার জন্য আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত আছি। আমাদের মাল পরিবহনের ক্ষেত্রে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমাদের ভাড়া বেড়ে যাচ্ছে, এইদিকে আমরা ট্রাক পাচ্ছি না মালামাল পরিবহনের জন্য। তবে সড়কটির স্থায়ী সমাধান কবে হবে সে বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি যশোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। তবে মুঠোফোনে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া মন্তব্য করতে পারবেন না তিনি। আমাদেরও তো চাকরি করতে হয়, তাই না? এখন আমি যদি আমার স্যারের উনি দেশে নাই, ওনারা একটা অনুমতি নিলাম না, উনি ধরেন একটা অফিসিয়ালি আমার বিরুদ্ধে একটা কিছু লিখে বসলো, তো সেটা আমার সারা জীবনের জন্য অসুবিধা না, বলেন? এটা সড়ক ও জনপথ বিভাগের তথ্য মতে 2017 সাল থেকে এই সড়ক সংস্কারে দুইটি প্রকল্পের মাধ্যমে 487,33,37,000 টাকা ব্যয় হয়। এছাড়া আরও দুই প্রকল্পের অধীনে 67,19,66,000 টাকার কাজ চলমান রয়েছে। সময় সংবাদ, যশোর। প্রশ্নপত্র ফাঁস ইস্যু ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ভারতে আন্দোলন আরও তীব্র আকার ধারণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ফের চড়াও হয়েছে পুলিশ। শিক্ষার্থীদের ওপর বল প্রয়োগ এবং রাহুল গান্ধীকে আটকের ঘটনায় সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো। অনশনরত সোনম ওয়াংচুক শিক্ষার্থীদের আইনি সুরক্ষার শর্তে অনশন ভাঙার কথা বললেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সিজেপি। প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা ব্যবস্থায় অনিয়ম এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে উত্তাল গোটা ভারত। দিল্লির যন্তর মন্তরে অবস্থানরত শিক্ষার্থীদের ওপর বুধবারও চড়াও হয় পুলিশ। লাঠিচার্জ করে ছত্রভঙ্গের চেষ্টা চালায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর। এক পর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পুলিশের হাত থেকে লাঠি ছিনিয়ে নিয়ে পাল্টা ধাওয়া দিলে পিছু হটতে বাধ্য হয় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। সোমবারের পার্লামেন্ট অভিমুখে লং মার্চে পুলিশের লাঠিচার্জ ও সহিংসতার প্রতিবাদে রাজপথে নেমেছেন বিরোধী নেতারা। প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী আটক হওয়ার ঘটনাকে গণতন্ত্রের ওপর আঘাত হিসেবে আখ্যা দিয়েছে থালাপতি বিজয়ের দল টিভিকে। এদিকে 25 দিনেরও বেশি সময় ধরে অনশনে গুরুতর অসুস্থ পরিবেশ কর্মী সোনম ওয়াংচুক জানিয়েছেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে যেন কোনো ধরনের আইনি ও শাস্তিমূলক পদক্ষেপ না নেওয়া হয়। সরকারের পক্ষ থেকে এমন আশ্বাস পেলেই কেবল তিনি অনশন ভাঙবেন। তবে ককরোচ জনতা পার্টি সিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, ওয়াংচুক অনশন ভাঙলেও শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের এই অরাজনৈতিক আন্দোলনকে ঘিরে ভারত জুড়ে ব্যাপক সাড়া পড়েছে। বলিউড তারকা সালমান খান সহ অমি বৈদ্য, নাসিরুদ্দিন শাহের মতো বিশিষ্ট ব্যক্তিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের সাহসী ও শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। পুলিশ লাঠিচার্জ করলেও জনতা দিচ্ছে খাবার। এভাবেই ভারতের নয়াদিল্লির প্রতিবাদের মঞ্চে শুধু স্লোগানেই নয়, পৌঁছে যাচ্ছে অচেনা মানুষের ভালোবাসাও। নাম পরিচয় গোপন রেখেই আন্দোলনকারীদের জন্য অনেকেই পাঠাচ্ছেন খাবারের প্যাকেট। আন্দোলনে এই নীরব সহমর্মিতাই সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে, এমনটি জানিয়েছে বিক্ষোভরত শিক্ষার্থীরা। নয়াদিল্লির যন্তর মন্তরে দিনের পর দিন অবস্থান করছেন হাজারো শিক্ষার্থী। রাজপথে তাই প্রতিবাদের পাশাপাশি ছড়িয়ে পড়ছে মানবতার এক অনন্য গল্প। দাবির লড়াইয়ে ক্লান্ত শরীর, অনিশ্চিত ভবিষ্যৎ আর দীর্ঘ অপেক্ষার মাঝেও তাদের পাশে দাঁড়াচ্ছেন এমন মানুষ যাদের তারা কখনো দেখেননি। একের পর এক খাবারের প্যাকেট, গরম চা আর প্রয়োজনীয় সামগ্রী নিয়ে হাজির হচ্ছেন ডেলিভারি কর্মীরা। অনেক খাবারের প্যাকেটেই নেই কোনো নাম কিংবা বার্তা। কে বা কারা পাঠাচ্ছেন এসব খাবার তা জানেন না ডেলিভারি ম্যানরাও। নির্দেশনা শুধু একটি, যন্তর মন্তরে নিয়ে যান, আমাদের ভাই বোনদের হাতে পৌঁছে দিন, যেন অধিকার আদায়ের লড়াই ক্ষুধার কাছে হার না মানে। কে অর্ডার দিয়েছে আমি জানি না, শুধু বলা হয়েছে যন্তর মন্তরে গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে চা পৌঁছে দিতে। তারা বলেছে আমাদের ভাই বোনেরা আন্দোলন করছে, তাদের হাতে চা দিয়ে আসুন।
আন্দোলনকারীরা জানান এ সময় অপরিচিত মানুষের নীরব সহমর্মিতাই তাদের আন্দোলনে যোগ করছে নতুন সাহস। প্রতিটি প্যাকেটই বলে দেয় এই লড়াইয়ে শিক্ষার্থীরা একা নয়। অনেকে বলছেন পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ থেকে শুরু হওয়া এই আন্দোলনের ভিড়ে অচেনা মানুষের পাঠানো এক কাপ চা কিংবা এক প্যাকেট খাবারই হয়ে উঠছে মানবিক সংহতির সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে শক্তিশালী ভাষা। কাকুলি আখতার, সময় সংবাদ। হরমুজ প্রণালীতে জাহাজে হামলা হলে ইরানের সেতু ও বিদ্যুৎ কেন্দ্রে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা চরম হুঁশিয়ারি দিয়ে তেহরান জানিয়েছে ইরান তেল বিক্রি করতে না পারলে মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশকেও তেল রপ্তানি করতে দেয়া হবে না। একই সঙ্গে মার্কিন আগ্রাসনের সহায়তা করা সব পক্ষকেই বৈধ লক্ষ্যবস্তু করার সতর্কবার্তা দিয়েছে দেশটি। এমন নিরাপত্তা সংকটের পক্ষে ইরান থেকে নিজেদের কূটনৈতিক কর্মীদের সরিয়ে নিয়েছে যুক্তরাজ্য। ইরান যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় যেন দাবানলে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্য। বড় আকারে যুদ্ধ ছড়িয়ে পড়ার পরিস্থিতি গোটা অঞ্চলে। দুপক্ষের হামলায় ক্ষয়ক্ষতি, প্রাণহানিও বাড়ছে। এমন পরিস্থিতিতে তেহরানকে নতুন করে কড়া হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে কোনো ধরনের আক্রমণ হলে প্রতিবারই ইরানের একটি করে সেতু কিংবা বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করা হবে। ট্রাম্পের এমন হুমকির কঠোর জবাব দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বর্তমান পরিস্থিতি এখন চরম এক সমীকরণে দাঁড়িয়েছে। ইরান যদি তেল বিক্রি করতে না পারে তবে পুরো মধ্যপ্রাচ্যের কোনো দেশকেই তেল বিক্রি করতে দেয়া হবে না বলে সতর্ক বার্তা তার। একই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট করে বলেছেন, দেশের অবকাঠামোতে কোনো আঘাত এলে তার চূড়ান্ত ও বিধ্বংসী জবাব দেয়া হবে। কৌশলগত জলপথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়েও দুই দেশের বিপরীতমুখী দাবি অব্যাহত রয়েছে। মার্কিন সামরিক বাহিনীর দাবি প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতে নেই এবং আন্তর্জাতিক এই জলপথে নিয়মিত নৌযান চলাচল নিশ্চিত করছে তারা। তবে তেহরান বলছে, মার্কিন বাহিনীর উপস্থিতি বন্ধ না হওয়া পর্যন্ত সেখানে স্থায়ী নিরাপত্তা ফিরবে না। সংঘাতময় এই পরিস্থিতিতে অনাকাঙ্ক্ষিত ঝুঁকি এড়াতে তেহরান থেকে নিজেদের কূটনীতিকদের সাময়িকভাবে প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাজ্য। ওয়াশিংটনের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে সরব হয়েছে তেহরান। মার্কিন কংগ্রেসে যুদ্ধের কারণে সৃষ্ট মানবিক সংকট ও বেসামরিক প্রাণহানির বিষয়গুলো এড়িয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা জানায়, মার্কিন হামলায় স্কুল ও ক্রীড়া কেন্দ্রে বহু মানুষের প্রাণহানি স্পষ্ট যুদ্ধাপরাধ। একই সঙ্গে যেসব দেশ যুক্তরাষ্ট্রকে ইরানে হামলার জন্য ঘাঁটি হিসেবে ব্যবহার করতে দিচ্ছে তাদের ওপরও বড় ধরনের হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। কেবল মেসি, নেইমারদের দেখার জন্য কাড়ি কাড়ি টাকা খরচ না করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা সাজাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। লাতিন এই দুই পরাশক্তির সঙ্গে বহুজাতিক টুর্নামেন্ট আয়োজনের লক্ষ্যে প্রতিমন্ত্রী আমিনুল হকের তরুণদের দেশের বাইরের একাডেমিতে পাঠানোর পাশাপাশি ফিফার আর্থিক অনুদানেরও কঠোরভাবে তদারকি করতে চান সাবেক ফুটবলার। ব্রাজিল কিংবা আর্জেন্টিনার বিপক্ষে বাংলাদেশ খেললে কেমন হবে? হলুদ আর আকাশি নলে বিভক্ত হওয়া জাতি একই সাথে গলা ফাটাতো, লাল সবুজে ছেয়ে যেত গোটা দেশ। ফলাফল যাই হোক না কেন, হামজা জামাল কিংবা বাংলাদেশি ফুটবল ভক্তদের জন্য এমন অভিজ্ঞতা হতো দারুণ। আর তেমন কিছুই ভাবছে যুব ক্রীড়া মন্ত্রণালয়। শুধু চোখের প্রশান্তির জন্য মেসি, নেইমারদের ডেকে কারি কারি টাকা খরচের ইচ্ছে নেই, বরং দীর্ঘমেয়াদী চিন্তায় আলোচনা চলছে বহু জাতীয় টুর্নামেন্ট নিয়ে। ব্রাজিল এবং আর্জেন্টিনার যে ন্যাশনাল টিম তাদেরকে এনে এবং বাংলাদেশ, আমরা যে দেশ, আমরা হয়তো বা তাদের মতো এত ভালো পারফর্ম করতে পারবো না, বা ট্রায়াঙ্গেল যদি আমরা ম্যাচ খেলতে পারি, প্রীতি ম্যাচ হতে পারে বা একটু টুর্নামেন্টের মতো হতে পারে, এটি আমার মনে হয় যে বাংলাদেশের জন্য একটু অনেক বড় অর্জন হবে। সো আমি কথা দিচ্ছি না, বাট আমরা অলরেডি আমার সাথে দুই অ্যাম্বাসেডরের কথা হয়েছে যে আমরা চেষ্টা করব যে দুই দলের তাদের যে ব্যস্ততা রয়েছে এবং আমাদের বাংলাদেশে যে ফুটবলে যে মানে ক্যালেন্ডার রয়েছে সবকিছু মিলিয়ে আমরা এই সুযোগটি নিতে পারি কিনা। আলোচনা চলছে প্রতিভাবান তরুণদের নিয়েও। তুরস্ক সহ একাধিক দেশের সঙ্গে ফুটবলীয় কূটনীতি মজবুত করছে মন্ত্রণালয়। দেশের বাইরের একাডেমিতে পাঠানো হবে বয়সভিত্তিক ফুটবলারদের। পৃথিবীর বিভিন্ন দেশ যাদের কাছ থেকে আমরা সহযোগিতা নিতে পারি এবং আমাদের দেওয়ার মতো কতটুকু ক্যাপাসিটি রয়েছে সবকিছু বিবেচনা করে আমরা স্পোর্টস ডিপ্লোমেসির মাধ্যমে আমরা খুব
বেশি দিন দেরি নাই যে আমরা আমাদের খেলোয়াড়দেরকে বিভিন্ন দেশের একাডেমি কিংবা বিভিন্ন দেশের যে ঘরোয়া লিগগুলো হয় সেখানেও আমাদের খেলোয়াড়দেরকে সেখানে অংশগ্রহণ করার সেই সুযোগটি আমরা তৈরি করে দিতে পারব। তবে সবার আগে বন্ধ করতে হবে দুর্নীতি। দেশের ফুটবল উন্নয়নে কাজ না করে ফিফার অর্থ নিয়ে চলে জালিয়াতি। সে প্রথা বন্ধ করতে চান আমিনুল হক। দুর্নীতি বন্ধে করা হচ্ছে কঠোর আইন। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে আমাদের সকল ফেডারেশনকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে যে আমাদের ফিফা বা অন্যান্য বিদেশি যে অনুদানগুলো রয়েছে কিংবা আমরা এনএসসি থেকে যে অনুদানগুলো দেওয়া হয় সেটা যাতে সঠিকভাবে যাতে খরচ করা হয়, ব্যয় করা হয় এবং সেটা যাতে সঠিক জবাবদিহিতাটা যাতে মানে অফিসিয়ালি আমাদের কাছে থাকে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা কাজ করছি। এবং আপনারা জানেন যে দুর্নীতি দমন কমিশনও এই বিষয়গুলো নিয়ে কাজ করছে। তবে এসব প্রত্যাশার গল্প বাস্তবতায় কতটুকু রূপ নেবে সে উত্তর দেবে সময়। অবহেলিত দেশের ফুটবলের সোনালী দিন দেখার অপেক্ষায় কোটি কোটি ফুটবল ভক্ত। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। শারীরিকভাবে লাঞ্ছিত হলেও পারেদেসকে নিষিদ্ধ করার পক্ষে নন স্পেনের বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার গাভি। বরং ফুটবলে এমনটাই স্বাভাবিক বলে মনে করেন বার্সেলোনা তারকা। এদিকে ফাইনালের দিন মেসির অমন বক্তব্যের কারণ খোলাসা করলেন ম্যাকঅ্যালিস্টারের বাবা। জানিয়েছেন, কোনো ষড়যন্ত্র তত্ত্ব না খুঁজে আলবিচেলেস্তেদের উচিত হার মেনে নেওয়া। চলো সবাই শান্ত থাকো। শান্ত থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবকিছু ভুলে যাই, শুধু খেলি। ফাইনালের পর থেকে আলোচনায় মেসির এই পেপ টক। মেটলাইফে সেদিন এমন কি ঘটেছিল যাতে দলকে শান্ত থাকতে বলেছিলেন এলএম10? সামাজিক মাধ্যম যখন এই একটা প্রশ্নে সয়লাভ, তখন সে উত্তর দিলেন ম্যাকঅ্যালিস্টারের বাবা কার্লোস ম্যাকঅ্যালিস্টার। রেডিও লারেতকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, ফাইনাল শেষে নিজের ছেলেকে একই প্রশ্ন করেছিলেন এ ব্যাপারে। সে আমাকে বলেছে ওরা ফুটবলের বিষয়েই কথা বলছিল, অর্থাৎ মাঠে নেমে খেলতে হবে, পাস দিতে হবে, বল ঘোরাতে হবে, ত্রিভুজ তৈরি করতে হবে, অকারণে লম্বা বল খেলবে না বা বল নষ্ট করবে না। এটাই আলবিসেলেস্তে শিবিরকে চোখ রাঙানি দিচ্ছে ফুটবলারদের নিয়ন্ত্রণহীন কর্মকাণ্ড। এক লাল কার্ড তো ভোগালো গোটা ফাইনাল জুড়ে। নিষিদ্ধ হতে পারেন পারাদেসও। ফাইনাল হুইসেলের পর তার কাছে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন স্প্যানিশ মিডফিল্ডার গাভি। গোটা ফুটবল বিশ্ব যখন এমন কর্মকাণ্ডের তীব্র সমালোচনায় ব্যস্ত, তখন ভুক্তভোগী হাঁটলেন ভিন্ন পথে। বিশ্বকাপ শিরোপা নিয়ে উদযাপনের সময় রেডিও স্টেশন এল পার্তিদাজো দে কোপেকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। জানিয়েছেন, আর্জেন্টাইন মিডফিল্ডারকে নিষিদ্ধ করার পক্ষে নন। পারাদেসকে নিষিদ্ধ করা উচিত নয়। বুঝতে পারছি এটা শিশুদের দেখার জন্য ভালো কিছু নয়, কিন্তু ফুটবলে এমন মারমুখী আচরণ অস্বাভাবিক নয়। ম্যাচের মধ্যে তাকে লাল কার্ড দিয়েই বিষয়টি সেখানে শেষ হয়ে যেত। দিন শেষে এটা ফুটবলেরই অংশ। গাভি যাই বলুক, তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে ফিফা। এখন দেখার বিষয়, পারাদেসের জন্য কি শাস্তি ঠিক করে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। শাস্তি পেতে পারেন মলিনাও। সাব্বির মিথুন, সময় সংবাদ। 2026 বিশ্বকাপের রেশ কাটতে না কাটতেই আলোচনার তুঙ্গে 2030 বিশ্বকাপ। কথার লড়াইয়ে স্পেন মরক্কো দুই দেশেই চায় বিশ্বকাপ ফাইনালের আয়োজক হতে। ইতিমধ্যে কূটনৈতিক আলোচনায় অনেক দূরে গিয়ে গেছে মরক্কো। বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়ামে ফাইনাল উপহার দিতে চায় দেশটি। এদিকে স্পেনও ঢেলে সাজাচ্ছে মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু ও বার্সেলোনার ক্যাম্প নো। বিশ্বকাপ হারানোর কষ্টে মেসির চোখের জল শিরোপা জয়ের আনন্দ ফুরাবার আগেই নতুন করে আলোচনায় 2030 বিশ্বকাপ। বিবাদে স্পেন মরক্কো। ফুটবলের বাইরে টাকা আর কূটনীতির খেলায় একে অপরকে টেক্কার লড়াই। চতুর্থ মেয়াদে ইনফ্যান্তিনো ফিফার সভাপতির চেয়ারে বসলে 2030 বিশ্বকাপে 68 দলের অংশগ্রহণ অনেকটাই নিশ্চিত। ফুটবল বিশ্বকাপের শতবর্ষ আসর স্মরণীয় করে রাখতেই এই উদ্যোগ। আর্জেন্টিনা, প্যারাগুয়ে, উরুগুয়েতে হবে উদ্বোধনী অনুষ্ঠান সহ কিছু ম্যাচ। মূল আয়োজক হিসেবে থাকছে পর্তুগাল, মরক্কো, স্পেন। এতেই বাঘে নেউলে প্রতিযোগিতায় নেমে পড়েছে স্পেন মরক্কো। দুই দলই আয়োজন করতে চায় 2030 বিশ্বকাপ ফাইনাল। স্পেনের দাবি, ইতিহাস, ঐতিহ্য আর ক্লাব ফুটবলে সমৃদ্ধ স্পেনই ফাইনাল আয়োজনের যোগ্য দাবিদার। প্রস্তুত করা হচ্ছে মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু ও বার্সেলোনার ক্যাম্প নু।
বার্নাবুর ধারণ ক্ষমতা এখন ৮৩,০০০, ক্যাম্প নূর ধারণ ক্ষমতা বাড়িয়ে করা হবে ১,০৫,০০০। বসে নেই শক্তিশালী প্রতিপক্ষ মরক্কো। ফাইনালের কাছে নির্ধারিত কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান ২ স্টেডিয়ামটির কাজ শেষ হলে ধারণ ক্ষমতা হবে ১,১৫,০০০। $১২ বিলিয়ন ব্যয়ে এটি হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম। এই বিতর্ক নতুন মাত্রা পেয়েছে দুই দেশের কূটনৈতিক চালে। ঠান্ডা মাথায় খেলে চলেছে মরক্কো। বিভিন্ন গণমাধ্যমের দাবি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মরক্কোর পক্ষে অবস্থান নিয়েছে। এছাড়া সৌদি আরব ও কাতারের প্রভাবও মরক্কোকে সাহায্য করছে। এদিকে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লোসান কঠোর সমালোচনা করেছেন মরক্কোর। চলতি বছর রাবাতে আফ্রিকা কাপের এক ম্যাচে সেনেগালের কাছে মরক্কোর হারের পর গ্যালারিতে সহিংসতা, বল বয়দের আচরণ নিয়ে বিতর্কে ম্যাচ চলাকালে সাময়িক ওয়াকআউট ও উত্তেজনার সৃষ্টি হয়। এমন ফুটবলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এবং ফাইনাল আয়োজন প্রশ্নবিদ্ধ করে বলে জানান লোসান। তবে এ নিয়ে ফিফার চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি। সময়ই বলে দেবে বিশ্ব আসরের এই মেগা ইভেন্টের স্বত্ব কে পাচ্ছে, স্পেন নাকি মরক্কো। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আবারও তীব্র হচ্ছে সিএনজি সংকট। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও গ্যাস পাচ্ছেন না চালকরা। ব্যাহত নিত্যপণ্য সরবরাহ কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর পায়তারার অভিযোগ। ২৪-এর ২৩ জুলাই আন্দোলন দমাতে কূটনৈতিক তৎপরতার নামে হাসিনা সরকার ৪৮ ঘন্টার আলটিমেটামে শিক্ষার্থীরা গ্রেপ্তার, হাজারেরও বেশি বিবৃতি দেন ৭১ বিশিষ্ট নাগরিক। এই ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন ইমদাদুল হক। আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।